শুভ সকাল, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের জনাব মনোয়ার হোসেন। আজকের আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সবুজ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা আসলে দিনের যেসব আলোচিত সংবাদ বের হয়ে থাকে সেসব পত্রিকায় বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম সড়কে নিহত 7 জনের একজন শিক্ষার্থী। 2019 সাল থেকে চলতি বছরের 3 জুন পর্যন্ত সড়কে 7,364 শিক্ষার্থীর প্রাণহানি। 7.5 বছরে দেশে সড়কে নিহত 48,713 জন। আরেকটি শিরোনাম অগাস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলকে নিয়েই সব আলোচনা। ব্রিক্স সম্মেলনে দিল্লির আমন্ত্রণ, এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট চাপা 8 মাস। হাসিনার সবুজ সংকেতের প্রমাণ মিলেছে, উপস্থিত ছিল 827 ভারতীয়। গুমের নতুন আইনের খসড়া প্রকাশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আরেকটি মন্তব্য প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, যেখানে সোশ্যাল মিডিয়ায় সবাই ঘায়েল, লিখেছেন মাহমুদুর রহমান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম তারা এসেছিলেন ন্যায্য মূল্যের পণ্য নিতে, দেয়াল ধসে নিভে গেল প্রাণ। বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী ও কৃষি শ্রমিক নিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ধসে পড়েছে শপিং মল। দৈনিক সমকাল গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিমকে চিঠি ও ফোনালাপ। ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। আরেকটি শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে, মার খাওয়া 2 ছাত্রই গ্রেপ্তার, কারাগারে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। আইজিপির কাছে হোয়াটসঅ্যাপে তদবির, স্যার আমার আত্মীয়, বিবেচনার অনুরোধ। আরেকটি শিরোনাম প্রধানমন্ত্রীর গ্যাস সংকট কাটিয়ে উঠতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্যাসের সংকট, উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। দৈনিক মানব জমিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে সিটিটিসি এটিইউ এর নাম পরিবর্তনের উদ্যোগ, কার্যক্রমের কি পরিবর্তন হবে? বঙ্গভবনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যক্রম শুরু। আরেকটি শিরোনাম জ্বালানি সংকট নিয়ে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম জ্বালানি ও গম আমদানি বেড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। আরেকটি শিরোনাম জনপ্রশাসনে শুদ্ধি অভিযান, নজরদারিতে অনেকে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ডায়াবেটিক সমিতির সর্বাঙ্গে লুটের ক্ষত, প্রতিষ্ঠান ডুবছে, কারি কারি সম্পদ গড়ছেন কর্মকর্তারা। হাসপাতালের নেই লাইসেন্স, স্থায়ী ক্যাম্পাস, নেই নিজস্ব জমি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আরাকান আর্মির ফাঁদে পাহাড়ি তরুণ। আরেকটি শিরোনাম লেখা দেখছি আমরা, সেটি হচ্ছে কেমন রাষ্ট্রপতি চাই। ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? দৈনিক দেশ রূপান্তর, তাদের প্রধান শিরোনাম হচ্ছে ডিজিটাল যুগেও দুদক যখন অ্যানালগ। ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উৎপাদনে সহায়তার আশ্বাস, সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। মালয়েশিয়ার সহযোগিতা চাইল সরকার গ্যাস সংকট মোকাবেলায়। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম চীনা বিনিয়োগে নতুন এলএনজি টার্মিনাল, গ্যাস সংকট মোকাবেলায় নতুন উদ্যোগ, তবে বাড়বে আমদানি নির্ভরতার প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইরান টানা 3য় দিন হামলা বন্ধ, আলোচনায় অগ্রগতির আশা ট্রাম্পের। চলতি মাসেই বসছে আর্থিক 3 প্রতিষ্ঠানে প্রশাসক। দৈনিক ইনকিলাব চাইনিজ ইকোনমিক জোন, $1.3 বিলিয়ন বিনিয়োগ, লাখো কর্মসংস্থানের আশা, শিল্পজোনে বদলে যাবে অর্থনীতি। নিত্যপণ্য সরবরাহ স্থিতিশীল রাখতে এআই ভিত্তিক ডেটা বিশ্লেষণের উদ্যোগ। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনে সমন্বিত উদ্যোগ, বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। দৈনিক বণিক বার্তা স্থিতিশীল থেকে বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক করল S&P। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, গ্যাস সংকট নিরসনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন 2 জন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স
12 institutions, government violates false pledges with BNP appointments. Another headlines, the chaos in getting care. Government braces for costly LNG future. New Ageর headline, 8 years of student protest. Roads continue to grow more unsafe. CNG gas crisis hits CNG vehicles drivers, commuters. শেষ যেই পত্রিকাটি হাতে রয়েছে দ্য ডেইলি অবজারভার, তাদের শিরোনাম হচ্ছে তারেক আনোয়ার টক ওভার ফোন, মালয়েশিয়া অ্যাসিওরস সাপোর্ট টু ইজ বাংলাদেশেস গ্যাস ক্রাইসিস। অ্যানাদার হেডলাইন্স, বিডি ওয়ার্কার্স অ্যাট অ্যারোফোম 6 আর্জেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশন। এক্স প্রেসিডেন্ট মে ফেস লিগাল অ্যাকশন, সেইড ডক্টর জাহিদ। আমরা বেশ কিছু শিরোনাম দেখলাম যেখানে আসলে গ্যাস সংকটটাকেও অনেকেই প্রাধান্য দিয়েছে, বিশেষ করে সারা দেশে এখন একটা গ্যাসের ক্রাইসিস যাচ্ছে। শুধু বাসাবাড়ি না, অনেক কলকারখানাও বন্ধ প্রায় তাদের উৎপাদন। এই যে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, এর কারণে এত বড় একটা বিপর্যয়, এর কারণ কি? আসলে আমরা এই প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল, এলএনজি টার্মিনালের সেই ত্রুটি আমরা এতদিনও সারাতে পারলাম না কেন? ধন্যবাদ সবুজ। আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি, তাতে এলএনজি টার্মিনালের যে সেখানে যে কারিগরি ত্রুটি, সেটা বেশ আগের থেকেই ছিল। দ্যাট ওয়াজ আন্ডার রিপেয়ারিং। পরবর্তী পর্যায়ে, এবং আমাদের তো প্রতি বছর না বলে আমি তো বলি প্রতিদিনই তো আমাদের গ্যাসের ডিমান্ড বাড়ছে। তো এটা এখানে মিট করা, আর আমাদের এখানে গ্যাস সাপ্লাই একটা ডেফিসিয়েন্সি তো আছে। আমাদের যে পরিমাণ গ্যাস দরকার, সে পরিমাণ গ্যাস তো আমাদের তারপর 20-30% কম থাকে। এই কারণে তো আমদানি করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের না সাপ্লাইয়ের কথা বলছে, সাপ্লাইটা কম থাকে। তো এইটার যে কারণে প্রেশারটা স্বাভাবিকভাবে বেশি পড়ে, সাপ্লাইয়ের উপরে প্রেশারটা, মানে লোকালি যে সিস্টেম, যেটা সাপ্লাই সিস্টেম, সেখানে প্রেশারটা অটোমেটিক্যালি বেশি পড়ে, যেহেতু নাই, ডিমান্ড অনুযায়ী আমরা সাপ্লাই দিতে পারি না। এখন এটার জন্য সবচেয়ে আগে যারা অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে বিভিন্ন ছোটোখাটো ইন্ডাস্ট্রিজগুলো। বড় ইন্ডাস্ট্রিগুলো এফেক্টেড হয় একটু পরে হয়, কিন্তু প্রথমে কিন্তু ধাক্কা যায় ছোটোখাটো ইন্ডাস্ট্রিজগুলোর উপর দিয়ে, স্মল ইন্ডাস্ট্রিজ। আর এবার তো বাসাবাড়ি শুদ্ধ চলে গেছে। তো এই যে জিনিসটা, এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং, আজকে এই গভর্নমেন্টের প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেছে। তো ফ্রম দ্য ভেরি বিগিনিং এই জিনিসটার উপরে ফোকাস করা উচিত ছিল, বা গুরুত্ব দেওয়া বেশি উচিত ছিল, যে এটা তো এফেক্ট শুধুমাত্র মানুষের বাসাবাড়িকে করবে না, যানবাহন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে এভরিথিং উড বি অ্যাফেক্টেড অ্যান্ড উড কাম টু স্টল। কিন্তু এটা তো দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা হয়তো ছিল। আপনি যেটা বলছেন, বিএনপি তো ক্ষমতায় এসছে ফেব্রুয়ারিতে, মাত্র কয়েকটা মাস মাত্র। তো এই অবস্থায় কি বিএনপি চাইলেই এইগুলো কাটিয়ে উঠতে পারত? না, এটা পারবে না, এটা ওভারনাইটলি হবে না। ইট ইজ ট্রু, সত্যি কথা। আমি 1 বছর বলতে আমি ওই ইয়েটা কাউন্ট করেছি আর কি, মাঝখানে যে গভর্নমেন্ট ছিলেন তাদের অবস্থাটাও আমি কাউন্ট করেছি। ওই জন্য আমি 1 বছর ধরে তাদেরও নজর দিতে পারতো। তারা কতখানি দিয়েছে সেটা আমাদের জানা নাই। এখন বিএনপি চাচ্ছে, সবচেয়ে বড় উদ্যোগ তো বোঝাই যাচ্ছে, গতকালকে প্রাইম মিনিস্টার নিজেই মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন। খুব ভালো উদ্যোগ। একই সাথে আরও সোর্স থাকে কিনা, বা সোর্সের থেকে গ্যাস পাওয়া যায় কিনা অতি সত্বর, সেই জিনিসটার চেষ্টা থাকা উচিত, এবং আমার ধারণাটা থাকবে। কেন এটা গোটা নেশনকে গ্রিপ করছে, ইট হ্যাজ গ্রিপড দ্য হোল নেশন। কাজে এখান থেকে কেউই আলটিমেটলি কেউ বলতে পারে আমি সাফারিংসের বাইরে আছি, বা আমার সাফারিংস হবে না, এটা কেউ বলতে পারবে না এখানে। তো এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এর এই সবার আগে এই এনার্জি, গ্যাস মানে কি এনার্জি। কিন্তু মনে হয় আমি একটু ইন্টারাপ্ট করি, যে এই যে এত বড় একটা গ্যাস সাপ্লাইয়ের একটা পার্ট, যেখানে আমরা যে 2টি এলএনজি টার্মিনালের কথা বলছি, একটি এখন প্রায় বিকল, মানে কোনোভাবে কাজ করছে না। আমরা বিকল্প ব্যবস্থা রাখলাম না কেন? যে কোনো সময় তো কারিগরি ত্রুটি দেখা দিতেই পারে। ইট ইজ দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট অর পলিসি অফ দ্য কনসার্ন অর্গানাইজেশন। অল্টারনেটিভ যে কোনো, ইউ আর রাইট, যে কোনো জিনিস সবসময় একটা অল্টারনেটিভ রাখতে হয়।
পারচেসিংয়ের ব্যাপারও, ফর এক্সাম্পল এয়ারক্রাফট কিনতে যান, এক এয়ারক্রাফট কেউ কিনবে না, কিন্তু একই রকম দুটো কিনবে। বাই চান্স যদি একটা কোনো কারণে বসে যায়, অপরটা দিয়ে চালাতে হবে, অল্টারনেটিভ একটা রাখতেই হয়। তো অল্টারনেটিভ অপশনটা রাখেনি কেন? এখানে এটা কি ইম্প্রুডেন্ট ডিসিশন নাকি অন্য কিছু ব্যাপার? এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? সুতরাং একটা বিকল্প রাখতেই হবে। সেম ইজ টু অফ এনার্জি সোর্সেস। শুধুমাত্র আপনি একটা এনার্জি থেকে, একটা সোর্স থেকে আপনি শুধুমাত্র গ্যাস কিনবেন কেন বা অ্যারেঞ্জমেন্ট রাখবেন কেন? আপনি একাধিক সোর্স রাখেন, একটা ফেল করলে বা কোনো কারণে অসুবিধা হলে আপনি আরেক দিকে যেতে পারেন। এই জন্য অল্টারনেটিভ সোর্সেস মানে ইম্পোর্ট সোর্সেস সো ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটি আমরা সিদ্ধান্ত দেখলাম যে যুক্তরাষ্ট্রভিত্তিক একটা বেসরকারি প্রতিষ্ঠান গানভর, তাদের কাছ থেকে এলএনজি আমদানির ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, যেখানে 13 বছরে 71,000 কোটি টাকার এলএনজি কেনা হবে। এটা যুক্তরাষ্ট্রকেই তাদের কাছ থেকে আমরা একমাত্র সোর্স হিসেবে এখন ধরছি কেন? এটা তো ম্যাটার অফ দ্য পলিসি অফ দি গভর্নমেন্ট। এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, গভর্নমেন্ট কোন চিন্তা ভাবনা কী করছে না করছে ব্যাপার আছে। তবে প্রতিটা ব্যাপারে যুক্তরাষ্ট্র যে তাদের কাছ থেকে কেন এই চাপ যে দিচ্ছে তো প্রমাণ আছে। কিছু আগে বোয়িংয়ের ব্যাপারটা কী হলো, যে এতগুলি প্লেন কিনতে হবে সেখান থেকে, তো গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট ধরো চাপ আছে এখান থেকে আমাদের কাছ থেকে কেন। খালি বাংলাদেশের উপর চাপ নাই, পৃথিবীর সব দেশের উপরই কিন্তু ওরা চাপ দিচ্ছে আমাদের থেকে জিনিস কিনতে হবে, ফোর্স করতেছে কোনো কোনো জায়গাতে যে আমার থেকে জিনিস কিনতে হবে। হয়তো তারই পার্ট হিসাবে তো বাংলাদেশের উপর জিনিস হতে পারে যে গ্যাস আমাদের থেকে কিনতে হবে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, এই গ্যাসটা সাপোজিং ধরে নিলাম একটা এগ্রিমেন্ট হলো, তারা গ্যাস সাপ্লাইদের চুক্তিটা হলো, তারা কি তাদের নিজের দেশের গ্যাস আমেরিকার থেকে এখানে দেবে নাকি? তা তো না, ওই মিডল স্টেট থেকে বা অন্য আফ্রিকার কোনো দেশ থেকে নিয়ে গ্যাসটা আশেপাশে যেগুলি আছে, মানে বাংলাদেশ থেকে যেগুলি কাছে পড়ে অল্প দূরত্বের, সেই সব জায়গা থেকে গ্যাস দেবে। তারা একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেবে। এবং ধারণা ওই মিডল ইস্ট থেকেই করবে, হয় কুয়েত থেকে করবে, নয়তো কাতার থেকে করবে, কোনো না কোনোভাবে এই জিনিসটা করবে। ব্যাপারটা ওই মানে ইটস এ পার্ট অফ দ্য ফোর্স সেলিং। অত অন্যভাবে বলা যায় আমরা আমাদেরকে ফোর্স করতে, ফোর্স বাইংয়ের জন্য কিনতে বাধ্য করা হচ্ছে অনেক ক্ষেত্রে। আচ্ছা, এই যে গ্যাসের যে সংকট, এটা নিয়ে কারখানা মালিকরাও উদ্বিগ্ন। অনেকে বলছেন তারা, বিশেষ করে যারা রপ্তানিমুখী শিল্পে কাজ করেন বা মালিকানা যাদের রয়েছে, রপ্তানি কি হোঁচট খাওয়ার কোনো শঙ্কা রয়েছে, কিংবা আমরা বায়ার কি হারাতে পারি এরকম কোনো বড় ক্রাইসিস তৈরি হলে? শোনেন, এখানে সিম্পল ব্যাপার হচ্ছে, আপনি যদি প্রোডাকশন করতে না পারেন তা আপনার কিছু না কিছু রপ্তানিতে হ্যাম্পার্ড হবেই। এবং রপ্তানি যদি একবার কিছু কিছু হ্যাম্পার্ড হওয়া থাকে, বায়ার্সরা মুখ ঘুরিয়ে নেবে যে অন্যখানে আরও এনশিওর বা গ্যারান্টেড সোর্স থেকে আমি জিনিসটা নিতে পারি কি না। তো সুতরাং সূত্রটা হচ্ছে আপনার গ্যাস সাপ্লাই। আপনার যদি এনার্জি সাপ্লাইটা ঠিক থাকে তাহলে পরে তো আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে না, প্রোডাকশন কমবেও না। যদি কমে সেই ইনএফিসিয়েন্সি অফ দি ম্যানেজমেন্ট, তাদের সেই কনসার্ন এস্টাবলিশমেন্টের বা কনসার্ন আউটফিটের ম্যানেজমেন্ট এই ইনএফিসিয়েন্সি সেটা। কিন্তু আপনার তো যে সাপ্লাইটা সেটা ঠিক রাখতে হবে। এখন এই কারণে যদি দেখা যায় যে তারা একটা বড় করে আমরা গ্যাস পাই, আমরা প্রডিউস করতে পারছি না, প্রোডাকশন ফল করে গেছে, ফর এক্সাম্পল যদি হয়, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, আমার কাছে আমার প্রোডাকশন ফল করেছে, সুতরাং অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ মাই বায়ার আমি সাপ্লাই দিতে পারছি না। বায়ার কদিন অপেক্ষা করবে? বায়ার তো অপেক্ষা করবে না, কারণ তারও তো ব্যবসা সেরে বিজনেস, সে ন্যাচারালি সুইচ ওভার টু আদার, অথবা ট্রাই টু গেট দেয়ার রিকোয়ারমেন্ট ফ্রম আদার সোর্সেস। তো এটা স্বাভাবিক ব্যাপার, এটাতে একটার সাথে একটা লিঙ্কড, বিচ্ছিন্ন করে দেখা যাবে না কোনো জিনিসটাকে। কিন্তু এর দায় তো মালিকদের নয়, এটা আসলে গভর্নমেন্ট আসলে এই যে গ্যাস সাপ্লাই দিতে পারছে না তাদের কারখানা বন্ধের কারণে, তারা বিকল্প সোর্স হিসেবে সিএনজি থেকে যে সিলিন্ডার কিংবা ভিন্ন মাধ্যমে নিত, সেখানেও তিতাস একটা সার্কুলার জারি করেছে যে বাসা বাড়ি কিংবা গাড়ি এই বাইরে আর কাউকে গ্যাস দেওয়া যাবে না। তাহলে তারা যাবে কোথায়? এটা তো বড় প্রশ্ন। বাসাবাড়িগুলির অবস্থা আমি আপনাকে বলি, আজকে বনানীর কথাই বলি। আমি তো বনানীতে থাকি, তখন থেকে আজকে সকাল থেকে গ্যাস নাই। কিছুদিন আগেও প্রায় 5-6 দিন গ্যাস ছিল না, তারপরে আবার গ্যাস আসছে, আবার আজকে নাই। তো এখন এটার কারণে কি প্রমোট করছে কোনটা? এটা তো অন্য লোকের অন্য ব্যাখ্যা দেয় যে এটাকে এলএনজি সিলিন্ডার প্রমোট করার কোনো একটা উদ্দেশ্য কিনা, এই ব্যাখ্যাটাও আছে। হয়তো বাস্তবে এটা সত্যি না, হয়তো বা, কিন্তু ব্যাখ্যাটা তো আছে, এটা তো অস্বীকার করা যাবে না যে একটা মহল চেষ্টা করছে যে ন্যাচারাল গ্যাসের উপরে তিতাস গ্যাস বা আদার্স যে সাপ্লাইটা দিচ্ছে সেখান থেকে নির্ভরশীলতাটা কমাতে, বা সেই ব্যবসাটা
ওই গ্যাস সিলিন্ডার যারা বিক্রি করে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। এটা এই অভিযোগ তো বহু আগের থেকে আছে, আজকের থেকে না, গত 3-4 বছর ধরে শুনতেছি জিনিসটা, যে প্রমোট করা হচ্ছে খুব ট্যাক্টফুলি, যেন লোকে গ্র্যাজুয়ালি সুইচ ওভার করে সিলিন্ডার গ্যাসের উপরে। তো এখানে ব্যবসায়ী এবং আমাদের দেশে এই ধরনের নোংরা মার্কেটিং পলিসি, সে মার্কেটিং নোংরা পলিসি আমাদের দেশে থেকে আগেও বহু হয়েছে। এক ইন্ডাস্ট্রিকে এখানে তো ফেয়ার কম্পিটিশনটা হয় না আমাদের দেশে। এটা কিভাবে একজনকে মেরে কিভাবে আগানো যায় সেটাতে থাকে। তো এই ব্যাপারটা সেরকমই হতে পারে। আমরা দেখেছি বিশেষজ্ঞরা প্রায় বলতেন যে গ্যাসের ক্ষেত্রে আমরা আমদানি নির্ভরতা যেন কমাই। অনেক দিন থেকে কথা উঠছিল বাপেক্সকে আর একটু পাওয়ারফুল করা, তাদেরকে এফিসিয়েন্সি বাড়ানো, কিংবা গ্যাস অনুসন্ধান কিংবা নতুন গ্যাস কূপ উত্তোলন বা খননের ক্ষেত্রে আরও বেশি কাজ করার ক্ষেত্রে। সেই দিকে আমরা নজর দিচ্ছি না কেন? সরকার এই কাজটা করছে না কেন? ইট ইজ অলসো পলিসি অফ দি গভর্নমেন্ট। সরকার কেন করছে না, সরকারের বিবেচনা, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আন্দাজ করা যায়, তা আন্দাজের উপরে কথাও বলে কোনো লাভ নাই। তো ফ্যাক্ট ইজ দিস, লোকাল প্রোডাকশনের উপরে নজর দেওয়া হয় নাই, জোর দেওয়া হয় নাই। ইটস এ ফ্যাক্ট। কেন দেওয়া হয় নাই? গভর্নমেন্ট উইল অ্যান্সার। অ্যান্ড হুইল আস দ্য গভর্নমেন্ট? ইটস এ পার্লামেন্ট। তারা পার্লামেন্টে বলুক, পার্লামেন্টের দাবিটা উঠুক যে কেন দেওয়া হলো না বা কেন দেওয়া হচ্ছে না লোকাল প্রোডাকশনের উপরে, লোকাল প্রোডাকশন অফ গ্যাসের উপরে জোরটা কেন দেওয়া হচ্ছে না। আমরা বলছি না যে লোকাল প্রোডাকশন অফ গ্যাস যদি আমরা পাই সম্পূর্ণভাবে আমাদের ডিমান্ডটা মিট করবে যাবে, সে কথা বলছি না, বাট টু গ্রেট এক্সটেন্ট ওটা হেল্পফুল হবে, তাই নয় কি? আবার এক্সটার্নাল সোর্স থাকলো, একই সাথে যদি আবার ডোমেস্টিক সোর্স থেকেও যদি পাই, দুটো মিলে আবার সাপ্লাই সিচুয়েশনটা ভালো থাকে না। আমরা যখন গ্যাসের ক্রাইসিস নিয়ে বলছি তখন আরেকটা ক্রাইসিস, যেটা বিদ্যুতের এক ধরনের লোডশেডিং তো আছেই, একই সাথে বিদ্যুতের একটা ভুতুড়ে বিল, অস্বাভাবিক বিল গত মাস থেকে আসছে অনেকে অভিযোগ করছেন। এর সাথে কি আসলে যেই মূল্যটা মাঝখানে সমন্বয় করা হয়েছে, এটা একমাত্র কারণ, না অন্য কোনো কারসাজি থাকতে পারে? অসম্ভব কিছু না, অন্য কোনো বিদ্যুতের এরকম ঘটনা এর আগেও বহু বছর থেকে মাঝে মাঝে হচ্ছে, সবসময় কিন্তু এটা হয় না। এটা কি জুন জুলাই আসলেই হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়, এরকম আগেও হয়েছে, কিন্তু নতুন কিছু না। সমন্বয়ের কারণে, সো কল্ড সমন্বয়, মানে কনজিউমার্সদের বা বায়ার্সদের উপরে বা সাবস্ক্রাইবের উপর চাপিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনা কিন্তু শুধুমাত্র ইয়ের ব্যাপারে না, বিদ্যুতের ব্যাপারে না, এই ব্যাপারটা কিন্তু ইয়ের উপরেও হয়, কি বলে ওটার নাম, ওয়াসার উপরেও হয়। ওয়াসারও কিন্তু বিশেষ করে পানির বিল, এবং চলছেই এটা, কিন্তু এর কোনো রেমেডি নাই, কিন্তু বছরের মধ্যে তো চলছেই, কেউ কোনো নোবডি কেয়ার্স, চলছেই। এবং এটি আলটিমেটলি দ্য কনজিউমার, ভোক্তা অথবা যে ব্যবহারকারী, তাদেরকে ধাক্কা সামলাতে হচ্ছে। মনে হয় একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখছি রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে একটা আলোচনা চলছে। গতকাল স্পিকার এবং সিইসি বৈঠকও করেছেন। অনেকেই বলছেন হয়তো অগাস্টের ফার্স্ট উইক বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। আসলে এই দৌড়ে কে এগিয়ে আছেন? অনেকের নামই তো শোনা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় আসলে কারা হতে পারেন, কিংবা যাদের নাম শোনা যাচ্ছে তাদের বাইরেও কি আসতে পারেন? আসতে পারে যেন তারা আসতে পারে। ফ্যাক্ট ইজ দিস, আমাদের এখানে কিন্তু সেন্ট্রাল দেয়ার ইজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট নাও, ইটস এ পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্টের টপ টিয়ার থেকে, উচ্চ মহল থেকে যাকে সিলেক্ট করবে সেই হবে, হি অর শি মাইট বি ফ্রম বিএনপি ক্যাডার, মাইট বি ফ্রম সাম আদার নন বিএনপি ক্যাডার, বাইরের থেকেও হতে পারে। এখন এটা যে কাকে করবে এটা নিয়ে স্পেকুলেশন করা ছাড়া, গেজ ওয়ার্ক করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এখানেও ব্যাপারটা আছে যে একজন লোকের উপরে সিদ্ধান্ত ব্যাপারটা চলে আসতেছে, যে উনি কি চান বা উনি কি মনে করেন। কিন্তু বলা হচ্ছে স্থায়ী কমিটির সিদ্ধান্ত, সেখানে হয়তো সিদ্ধান্ত হবে, ওই সেটাই আর কি। এবং স্থায়ী কমিটি হলেও স্থায়ী কমিটি তো তাকেই দেখবে যে কে কার সেন্টিমেন্টটা কোন দিকে। মানে যেই নামগুলো শোনা যাচ্ছে, এই নামগুলো কি কাউকে এগিয়ে রাখতে চান আপনি? যদি আমি তো ওই ব্যাপারটা এতখানি ডিটেলস আমার পক্ষে বলা সম্ভব না, বিকজ তাদের ইন্টারনাল ব্যাপারগুলো আমি জানি না। তবে এইটুকু বলা যায় যে এখানে সম্ভবত সব বিবেচনায়, এই এক্সপেরিয়েন্স সব বিবেচনাতে হয়তো ফখরুল ইসলাম সাহেবকেই হয়তো বলা বেশি প্রেফার করা স্বাভাবিক। যেটা উনি বোধহয় উনি এখন বিএনপির কি সেক্রেটারি জেনারেল, মহাসচিব, এটাই স্বাভাবিক। কিন্তু নট অনলি দ্যাট, অন্য কেউ আসতে পারে যেটা হয়তো আমাদের চিন্তার বাইরে, স্টান্ট তো হতেই পারে। যেটা যেমনটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছিলাম শেষ সময়টায়, যে কে হচ্ছেন, যত নাম দেখা গেছে বাইরে থেকে আসছিলেন তখন শাহাবুদ্দিন।
তো এখন সেটাই যে এখন এফিশিয়েন্ট লোক যদি থাকে, গুড লোক বা যে হু ক্যান রান দ্য শো, তাহলে পরে নিতে পারে, নট নেসেসারিলি তাকে বিএনপি থেকে নিতে হবে। আরেকটি আমরা ছোট আরেকটা রিপোর্ট দেখছিলাম যে সড়কে নিহত 7 জনের একজন শিক্ষার্থী, যেখানে 7 বছরে 49,000 প্রাণহানি ঘটেছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যায় 7,364 জন। এই যে প্রাণহানি, এর মূল কারণটা কি? এটা কি সড়কে বিশৃঙ্খলাই একমাত্র কারণ, নাকি চালকের অদক্ষতা, নাকি রাস্তাঘাট নষ্ট? দুটোই। রাস্তাঘাট খারাপ হলে পরেও একটা কাজ করা যায়, কমানো যায়। আপনি ইফ ইউ ড্রাইভ স্লো, এখানে রাস্তাটা ভালো না, এখানে আমি আসতে যাই, অনেকখানি কমে। এটা আমি ড্রাইভারদের বক্তব্য থেকে বলছি এবং যারা গাড়ি অপারেটর তাদের বক্তব্য বলছি যে কমানো যায়। আমি বলছি না যে এখানে সম্পূর্ণ করা যায়, তা না। রাস্তা এখানে খারাপ, আমি গাড়িটা আস্তে চালাচ্ছি, গাড়িটা আস্তে চালানো হয় না। রেসিং থাকে, একটা রেস আগে আর একটা আপনি যে জিনিসটা বললেন যে গাড়ির তো একটা ব্যাপার আছে, ফিটনেস ছাড়া গাড়ি যদি চলে, বা পুরোনো গাড়ি বা ভাঙাচোরা গাড়ি, বা কোনো রকমে আমরা যাকে বলি ঠেলা ধাক্কাতে চলা, ঠেলা ধাক্কা গাড়ি চলে, তো একটা রিস্ক সবসময় থেকেই যায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের লোকদেরও কিছু ব্যাপার আছে। ঢাকা শহরেই দেখতে পারেন যে সামনেখানে গাড়ি আসতেছে কিন্তু রাস্তা পার হচ্ছে, গাড়িটা দেখতেছে না। তো হাইওয়েতে এটা কিন্তু কম, এটা শহরের মধ্যে হয়। হাইওয়েতে জিনিসটা যেটা হয়, ওই যে বললাম রেস, দুর্দান্ত গতিতে গাড়ি চালানো কিংবা ওভারটেকিং, ওভারটেক করতে যাওয়া, এগুলোতে হয়। আর শিক্ষার্থী মারা যায় যে পয়েন্টটা আসলেন, শিক্ষার্থীর পয়েন্টটা এখানে সবাই মারা যাচ্ছে, 7 জনের একজন শিক্ষার্থী। তো এটা হচ্ছে যে বেশিরভাগ স্কুলে বা কলেজে যাওয়া আসা করে, তো এবং তারা তো বাসেই যায়, এবং তারা তো রেগুলার প্রত্যেক দিন স্কুলে যেতে হয় বা কলেজে যেতে হয়। ওইখানে কাজে ভিক্টিমের সংখ্যাটা ওই জিনিসটা বেড়েছে। এটা এই কারণে শিক্ষার্থীদের পয়েন্টটা আছে, নট দ্য টার্গেট না। টার্গেট প্রশ্ন যেহেতু আসলে, আমরা যেটা জানি যে জাতিসংঘের একটা শর্ত রয়েছে বা কন্ডিশন রয়েছে 2030 সালের মধ্যে সড়কে মৃত্যু 50% কমিয়ে আনার ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশে তো আমরা সেই প্রবণতা দেখছি না। সেই ক্ষেত্রে আমরা কি এটা অ্যাচিভ করা সম্ভব না? এটার জন্য সবসময় একটা কথা বলি, আমরা জানি না সবাই, ইউরোপে বা আমেরিকার কথা আমি জানি না, ইউরোপের কথাটা আমি জানি, ওখানে 40 বছরের নিচে কোনো ড্রাইভারকে পারমিশন দেওয়া হয় না টু রান পাবলিক বাস বা পাবলিক ভেহিক্যাল। তারপরে 40 বছরটা কি একটা ম্যাচিউরিটি, তার সে ম্যাচিউরিটিতে থাকতে হবে, একটা এজ ম্যাচিউরিটি। যেটা আমি এখন 22-23 বছর বা 28-29 বছরের একটা ছেলেকে দেবে গাড়ি চাইলাম, তার ম্যাচিউরিটি আর যে 40 বছর বা 40-এর উপর ঊর্ধ্বে যার ম্যাচিউরিটি, তাদেরকে এক। আপনি দেখবেন সর্বত্র, আপনি যদি ইউরোপের বাসে চড়েন, সব বাস কিন্তু আমরা চলতে একেবারে বুড়ো এজেড, তারা হয়তো ধীরে স্থিরভাবে চালায়, ব্রেন ফাংশন করে, সেভাবে অভিজ্ঞতা আছে কখন কি করতে হবে না করতে হবে। পাবলিক বাস, তার প্যাসেঞ্জার বহু আছে, তার লাইফ তো একা না, আর অনেকের লাইফ। এই বিবেচনা আমাদের এখানে কি এটা হয়? গোড়ায় গন্ডগোল যদি আপনি রেখে দেন, কোনো কালেও ঠিক হবে না। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখলাম যে ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার জন্য বিমস্টেকের সভাপতি যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই যে দিল্লির আমন্ত্রণ, একে কিভাবে দেখছেন? বাংলাদেশ আসলে এটা কতটা ইতিবাচক হিসেবে দেখছে? সম্মেলনে তো হচ্ছে ব্রিক্সের, ব্রিক্সটা তো দিল্লির একার না, এতগুলি দেশের মধ্যে, এবং বাংলাদেশ ইনিশিয়েটর কান্ট্রি প্রথম থেকেই। কাজে সে এখন যেহেতু এটা ইন্ডিয়া হোস্ট করতেছে, এটা ন্যাচারালি সেখানে যারা হোস্ট করে ইনভাইট করে, সেই ইনভাইটেশনটাই হয়েছে। এখন এই জিনিসটাকে শুধুমাত্র ব্রিক্স পর্যায়ে রাখবে নাকি বাইল্যাটারাল পর্যায়েও নিয়ে আসবে, একই সাথে বাইল্যাটারাল কিছু কথাবার্তা বলা, বা তারা মানে আমি হোস্টরা যদি মনে করে। এখন এই জিনিসটা তো আমাদের এখানে যারা গেস্ট, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট, এটা তো চিন্তা করবে যে কী কী আলাপ হতে পারে, কি হতে পারে। নিজস্ব চ্যানেল আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে, সেখান থেকে খবরগুলো জানতে পারে যে উদ্দেশ্যটা কী। শুধুমাত্র এইটুকুই আলোচনাতে হবে নাকি তার বাইরে আলোচনা হতে পারে, সেইভাবে একটা মানসিক প্রস্তুতি থাকে। তো এগুলি হচ্ছে সেটাই। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখনকার যে সম্পর্ক, এই সম্মেলনের মধ্য দিয়ে বা যদি অংশগ্রহণ হয়, সেক্ষেত্রে কি দুদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ ঘটতে পারে? সামান্য কিছু থাকতে পারে, সামান্য কিছু হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি রিজিওনাল পলিটিক্সের কথা নিয়ে আসলেন আর কি, অটোমেটিক্যালি চলে আসলো বাইল্যাটারাল রিলেশন। বাইল্যাটারাল রিলেশনের উপরে নির্ভর করছে সমস্ত কিছুর উপরে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বাইলেটারাল রিলেশন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খারাপ, তা কিন্তু না। অতিরিক্ত মাখামাখিটা নাই, ইট ইজ ট্রু। কিন্তু বাইলেটারাল রিলেশন একটা ওয়ার্কিং রিলেশন আমাদের সাথে ইন্ডিয়ার আছে, এবং আমাদের আফটার অল দে আর আওয়ার নেইবার, এটা তো অস্বীকার করা যাবে না। অর আদার ওয়ে রাউন্ড, উই আর দেয়ার নেইবার। এখন তারা কি চিন্তা করলো না করলো সেটা আমাদের কিছু যায় আসে না। আমাদের নেইবার হিসেবে কতগুলি তো ব্যাপার থাকে যে ঠিক আছে, একটা তো ওয়ার্কিং রিলেশন থাকতে হবে, এবং ওয়ার্কিং রিলেশন আছে। মাঝে মাঝে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ইরিটেশন হচ্ছে বা অমুক হচ্ছে, ওটা খুব একটা বড় ফ্যাক্টর আমি বলে ব্যক্তিগতভাবে মনে করি না। কেননা যেহেতু বাইলেটারাল রিলেশনটা সত্যিকার কোলাপস করেনি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মনোহর হোসেন আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবুজ ফর ইউর ভেরি গুড ডেলিভারেশন। জি, দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।